বাবা, আমাকে কটা টাকা দিয়ে যাও। আমি সকাল থেকে কিছুই খাইনি। যদি কটা টাকা দিতে তাহলে কিছু খাবার কিনে খেতে পারতাম। এই নাও বুড়িমা টাকা। এভাবে মিনু বৃদ্ধা ভিক্ষা করতে থাকে আর সারাদিন কিছু টাকাও পেয়ে যায়। আর হঠাৎই আকাশ ডাকতে থাকে। এ কি, আকাশ তো দেখছি খুবই ডাকছে, আবার ঘন কালো মেঘে ঢেকেও গেছে। আমি এখন কোথায় থাকবো? গাছের নিচে তো এতদিন থাকলাম, যদি জোরে ঝড় আসে তাহলে তো গাছ ভেঙে আমার উপর পড়তে পারে। না, আমি কারো বাড়িতে আজকের রাতটা থাকার জন্য সাহায্য চাই। ওই তো, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো? দরজাটা একটু খোলো। কেউ কি আছো? হ্যাঁ বলো, কি বলবে? বাবা, আজ রাতটা তোমাদের বাড়িতে আমি থাকতে চাই। কাল সকালেই চলে যাব। দেখছো না আকাশটা কত মেঘ করেছে, আমার থাকার মতো কোনো ঘর বাড়ি নেই। ভিক্ষা করে কোনোভাবে পেট চালাই আর একটা গাছের নিচে থাকি। ঝড় আসলে তো ভিক্ষা করা টাকাগুলো ভিজে যাবে আর গাছপালাও ভেঙে আমার উপর পড়তে পারে। তাই তোমার কাছে সাহায্য চাইতে আসলাম। কালু শোনো, আমাদের একটা সুযোগ এসে গেছে। এই সুযোগ হাতছাড়া করো না। বুড়িমাকে আগে বাড়িতে থাকতে দেই, তারপর তোমাকে সব বলবো। এখন বলা যাবে না। ঠিক আছে বুড়িমা, তুমি আজ রাতটা আমাদের বাড়িতে থাকতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই। বুড়িমা ঘরে এসো। বাবা, তোমাদের অনেক ধন্যবাদ। আর যদি আমাকে সাহায্য না করতে তাহলে এই ঝড়ে যে আমার কি অবস্থা হতো সেটা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। তুমি আবার ভেবো না আমরা তোমার ভিক্ষা করা টাকার উপর লোভ করে তোমাকে সাহায্য করেছি। তুমি বিপদে পড়েছো তাই আমরা সাহায্য করেছি। আমাদের মনে কিন্তু কোনো লোভ নেই বুড়িমা। যাই হোক, এসো সবাই খাবার খেয়ে নেই। আর রাত তো অনেক হয়েছে, ঘুমাতে হবে। এরপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে আর মিনুও ঘুমিয়ে পড়ে, কিন্তু কালু কাকুলি ঘুমায় না। কালু চলো আমরা দেখি যে ওই বুড়ি তার ব্যাগে কত টাকা ভিক্ষা করে পেয়েছে। বুড়ি তো ঘুমিয়েছে, এই সময় কাজটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো তো দেখি। কাকুলি, এখানে তো 400 টাকা আছে, এখান থেকে 200 টাকা চুরি করে নেই আর 200 টাকা রেখে দেই। বুড়ি তাহলে বুঝতেই পারবে না যে আমরা তার টাকা চুরি করেছি। বুড়ি কি আর টাকার হিসাব জানে? হ্যাঁ কালু ঠিক বলেছো, তাই করো। আর শোনো, আমরা বুড়িকে আমাদের বাড়িতে থাকতে দেই। এখন থেকে বুড়ি আমাদের বাড়িতেই থাকবে, তাহলে আমরা প্রতিদিন বুড়ি ভিক্ষা করার টাকা চুরি করতে পারবো। আর কোনো কাজও করতে হবে না আমাদের। বুড়ির টাকা চুরি করেই আমাদের সংসার চলে যাবে। এরপর বুড়ির টাকাগুলো চুরি করে কালু কাকুলি ঘুমিয়ে যায় আর এভাবে সেই রাত কেটে যায়। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। বৃষ্টি থেমে গেছে, এখন আর কোনো ভয় নেই। সে কি বুড়িমা, তুমি চলে যাচ্ছ কেন? বৃষ্টি এখন নেই বলে কি আর আসবে না? আবার যদি বৃষ্টি আসে তখন তখন তুমি কোথায় থাকবে? তাই বলি কি, তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থেকে ভিক্ষা করবে। সত্যি বলছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিক্ষা করে এখানে ফিরে আসবো। আজ শরীরটা খুব খারাপ লাগছে, জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। এর জন্য তো বসে থাকতে ভালো লাগছে না। আজ আর ভিক্ষা করা হবে না। কাল যে টাকা পেয়েছি ওটা দিয়ে ঔষধ নিয়ে কালুর বাড়িতে চলে যাই। এরপর মিনু ভিক্ষা না করে ওষুধ নিয়ে বাড়িতে চলে যায়। বুড়িমা, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আমার শরীরটা আজকে ভালো লাগছে না, খুবই জ্বর এসেছি, তাই ঔষধ নিয়ে বাড়িতে চলে আসলাম। ঠিক আছে, তাহলে বিশ্রাম করো আর কাল ভিক্ষে করতে যেও। তোমাকে কি কিছু খাবার দিব? না রে মা, কিছু খাবো না। এখন ঔষধ খেয়ে শুয়ে থাকি, দেখি যদি জ্বরটা সেরে যায়। কালু দেখো, বুড়ির ব্যাগে তো কোনো টাকা নেই। কাল তবু কিছু টাকা চুরি করতে পেয়েছিলাম।
আর আজ আজ তো কিছুই পেলাম না। ওই 200 টাকা দিয়ে হয়তো বুড়ি ঔষধ এনেছে। বুড়ি তো অসুস্থ হয়ে গেছে। যদি কয়েকদিনের মধ্যে অসুখ ভালো না হয় তাহলে তো এই বুড়িকে শুধু শুধু বসে খাওয়াতে হবে। তাই বলি কি, এই বুড়িকে কালকে বাড়ি থেকে বের করে দিতে হবে। অসুস্থ অবস্থায় তো বুড়ি ভিক্ষেও করতে যাবে না। তাহলে একে আমাদের বাড়িতে জায়গা দিয়ে কি লাভ হবে বলো? হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। এই বুড়িকে কাল সকালেই বের করে দিব। বুড়িমা, বুড়িমা, বুড়িমা ওঠো। কি হয়েছে? এত সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? মানে হয়েছে কি বুড়িমা, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, কারণ আমরা এই বাড়ি বিক্রি করে দিয়েছি অন্য বনে গিয়ে বাড়ি করব বলে। আমরাও আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আহ, আমি যে আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাই। এই সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত অসুস্থ করে দিলে? তুমি আমাকে তুলে নাও, তবু এত কষ্ট দিও না। এই অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। বুড়িমা, কি হয়েছে তোমার গো, যে বেঁচে থাকতে চাচ্ছ না? আর তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই। বাবা, আমার পৃথিবীতে কেউ নেই, আর ঘর বাড়িও নেই। কাল থেকে জ্বরে শরীর পুড়ে যাচ্ছি, তাই তো কষ্টে এসব বলছি। অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতেও পারছি না। ভিক্ষা না করলে খাবো কি? তাহলে বেঁচে থেকে লাভ কি বলো? বুড়িমা, তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তুমি আর ভিক্ষা করবে না। আজ থেকে তুমি আমার মা, আর মা হয়ে এই ছেলের বাড়িতেই থাকবে। আমি তোমাকে খাওয়াবো। চলো বুড়িমা, আমার সাথে চলো। ও হ্যাঁ, আগে ওষুধের দোকানে চলো, তোমাকে ওষুধ দিয়ে দিব। এরপর টোনা বুড়িকে নিয়ে ওষুধের দোকানে যায়, আর ওষুধ নিয়ে বুড়িকে তার পিঠে করে বাড়িতে নিয়ে যায়। টোনা, কাকে নিয়ে আসলে? ওনাকে তো ঠিক চিনলাম না। এরপর টোনা সব কথা টুনিকে খুলে বলে। তুমি বুড়িমাকে এনে ভালোই করেছো। বাড়িতে কথা বলার মতো একজনকে পেলাম। আমি আর বুড়িমা বাড়িতে থাকবো আর গল্প করব। বুড়িমা, তুমি অসুস্থ, এখন বিশ্রাম করো। সুস্থ হলে তারপর তোমার সাথে গল্প করব। টোনা, বাজারে যাও, বাজার করে নিয়ে এসো। ঘরে শুধু অল্প কিছু চাল ডাল আছে, তা দিয়ে তো 3 জনে খাওয়া হবে না, বড়জোর একজনের হবে। টুনি, ওই চালটুকুই রান্না করে বুড়িমাকেই খেতে দাও, কারণ আমার কাছে যে কোনো টাকা নেই। আজ কাঠ কেটে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে বুড়িমাকে ওষুধ কিনে দিয়েছি। আজ যদি আমার মা এমন অসুস্থ থাকতো, তাকে কি ফেলে দিতে পারতাম? বুড়িমাও তো অসহায়, তাই তো তাকে সাহায্য করছি। তুমি একদম ঠিক কাজ করেছো। আমি তো এত রাগ হইনি তোমার উপর, বরং খুশি হয়েছি। ঠিক আছে, আজ রাতটা আমরা দুজনে না খেয়ে কাটিয়ে দেই। কাল কাঠ কেটে বাজারে আনলে তবেই খাবো। যাই, বুড়িমার খাবারের ব্যবস্থা করতে চাই। এই বলি টুনি রান্নাঘরে চলে যায়, আর পাশের ঘর থেকে মিনু তাদের সব কথা শুনে ফেলে। কিছুক্ষণ পর টুনি রান্না শেষ করে মিনুর জন্য খাবার নিয়ে মিনুর কাছে আসে। বুড়িমা, এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। টোনাকে ডেকে নিয়ে এসো তো এখানে। বুড়িমা, খাবার খাওয়া বাদ দিয়ে আমাকে ডাকছো কেন? কি বলবে বুড়িমা, বলো তো। বাবারে, তুই যা করেছিস আমার জন্যে, তা অনেকে নিজের ছেলেরাও করে না। আমার জন্যে তোরা না খেয়ে থাকবি, আমি তো সব শুনেছি। সব শোনার পর কি আর তোদের ছাড়া একাই খাবো? চল, এই খাবারটুকু 3 জন মিলেই খাবো। আর যদি না খাস তাহলে আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি খাচ্ছি, তবুও তুমি আমাদের বাড়ি থেকে যেও না। টুনি, আমি কাট কাটতে গেলাম, তুমি বুড়িমার শরীরের খেয়াল রেখো। বাবারে, আমি আজ সুস্থ হয়ে গেছি, আমার আর খেয়াল রাখতে হবে না। আর আমার জন্য যেন ওষুধ নিয়ে আসিস না। কাঠ কেটে যা টাকা পাবি তা দিয়ে চাল ডাল নিয়ে আসবি। ঠিক আছে বুড়িমা, তাই করব। কি
হে মা, তোর উঠানে তো অনেক জায়গা পড়ে আছে, তা সবজি গাছ লাগাতে পারিস না? বুড়িমা, সবজির বীজ কেনার টাকা তো নেই, তাই তো সবজি লাগাতেও পারি না। এই কথা শুনে মিনু ঘরে চলে যায় আর তার ব্যাগ থেকে কাগজে মোড়ানো কিছু ঢেঁড়সের বীজ এনে টুনিকে দেয়। এগুলো ঢেঁড়সের বীজ, জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, তাই ব্যাগে রেখে দিয়েছিলাম। আজ তোর উঠোন দেখে মনে পড়লো, এই ঢেঁড়সের বীজগুলো উঠোনে ছিটিয়ে দে। ঢেঁড়স তুলে খেতেও পারবি আর বাজার বিক্রিও করতে পারবি। হ্যাঁ বুড়িমা, ঠিক বলেছো। এরপর টুনি কোদাল দিয়ে উঠোনের কিছু জায়গা ঝুরঝুরা করে ঢেঁড়সের বীজগুলো ছিটিয়ে দেয়। এভাবে বিকেল হয়ে যায়। বিকেল হতেই টোনা কাঠ বিক্রি করে বাজার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বুড়ির দেয়া ঢেঁড়সের বীজ থেকে বড় গাছ হয়ে যায়। টোনা, দেখেছো বুড়ির দেয়া ঢেঁড়সের বীজ থেকে কত বড় বড় গাছ হয়েছে আর ফুলও ধরেছে গো। কয়েকদিনের মধ্যেই ঢেঁড়স ধরবে মনে হচ্ছে। হ্যাঁ টুনি, তাই তো দেখছি। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনির লাগানো ঢেঁড়সের গাছে রূপার ঢেঁড়স ধরে। এই দেখে তো সবাই অবাক হয়ে যায়। বুড়িমা, এসব আমরা কি দেখছি? তোমার ঢেঁড়সের বীজগুলো মনে হয় জাদুই ছিল, তাই রূপর ঢেঁড়স হয়েছে। তাই হয়তো রে বাবা, ভালোই হয়েছে, তোর আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। এই রূপোর ঢেঁড়স বিক্রি করেই সংসার খুব ভালো চলবে। আর শোন, এই ঢেঁড়সের বাগানের চারপাশে বেড়া দিয়ে দে, নয়তো রূপোর ঢেঁড়স দেখে চোর এসে চুরি করে নিয়ে যাবে। এরপর টোনা ঢেঁড়সের বাগানের চারপাশে বেড়া দিয়ে দেয় আর কিছু ঢেঁড়স তুলে স্বর্ণকারের দোকানে যায় আর রূপোর ঢেঁড়সগুলো বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই টোনা অনেক ধনী হয়ে যায়। টোনার বাড়িতে এমন রূপোর ঢেঁড়সের কথা পুরো বনে ছড়িয়ে যায় আর কালু এসব শুনে তাড়াতাড়ি কাকুলির কাছে যায়। কাকুলি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কালু? আমরা যে বুড়িকে তাড়িয়ে দিয়েছিলাম, ওই বুড়ির কাছে রূপোর ঢেঁড়স বীজ ছিল। আমরা যদি ওই বুড়িকে তার রোগের চিকিৎসা করাতাম, তাহলে বুড়ি হয়তো আমাদের বীজগুলো দিত। আমরা তাড়িয়ে দেওয়ার পর টোনা ওর বাড়িতে নিয়ে গেছে আর চিকিৎসা করিয়েছে, তাই টোনাকে বীজগুলো দিয়েছে। আর টোনা এখন রূপোর ঢেঁড়সের বাগান দিয়ে অনেক ধনী হয়ে গেছে। সব তোমার জন্য হয়েছে। তুমি তো বুড়িকে তাড়িয়ে দিতে বললে, তাই তো তাড়িয়ে দিয়েছি। শোনো, যা হবার তা তো হয়েছে। বুড়ির কাছে হয়তো আরো রূপোর বীজ আছে, চলো আমরা বুড়িকে বাড়িতে নিয়ে আসি। বুড়ি তো আর জানে না যে আমরা তাকে কেন তাড়িয়ে দিয়েছি। বুড়িকে লোভ দেখালে চলে আসবে। বুড়িমা, বুড়িমা, আমরা অন্য বন থেকে চলে এসেছি। এখন আমরা আবার আমাদের বাড়িতে থাকবো, তাই তোমাকে নিতে এসেছি। তুমি আমাদের মায়ের মতো, তাই তোমাকে ছাড়া বাড়িতে থাকতে ভালো লাগে না। এখন থেকে আর কখনো অন্য বনে যাব না। আমাদের ক্ষমা করে দাও তোমাকে অসুস্থ অবস্থায় রেখে যাওয়ার জন্য। শয়তান লোভী পাখি, তোরা তোরা আমার ভিক্ষে করা টাকা চুরি করেছিস, আর আমি অসুস্থ হয়ে ভিক্ষা করতে পারবো না বলে আর তোরা চুরিও করতে পারবি না, তাই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। আমি তোদের সব কথা শুনেছি। এখন শুনেছিস আমার দেয়া ঢেঁড়স বীজ থেকে টোনার উপর ঢেঁড়স বাগান হয়েছে, তাই আমাকে নিতে এসেছিস, তাই না? স্বার্থপর কোথাকার। কারো স্বার্থ দেখে সাহায্য না করে স্বার্থ ছাড়াই অসহায়দের সাহায্য করতে হয়, তাহলে ঠিক একদিন সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে তাকান। যা এখান থেকে, আমি তোদের কাছে কোনোদিনও যাব না। এরপর কালু কাকুলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর মিনু টোনার বাড়িতে সুখী দিন কাটাতে থাকে। রে, এখানে তো কেউ নেই, কিন্তু কে কান্না করছে? দেখি তো খুঁজে, কে কান্না করছো? আমার সামনে এসো। আমি কাঁঠাল গাছ, এই তো তোমার সামনে মাটিতে লুটিয়ে আছি। আমাকে একটু সাহায্য করো, আমি অনেক অসহায়। আমার এই অবস্থায় যে অনেক কষ্ট হচ্ছে, আমাকে একটু মাটিতে রোপণ করো। আহারে কাঁঠাল গাছ, তুমি শান্ত হও, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব, কেমন? আরে যোগ্য, তোমার কাছে তো কোনো টাকা নেই, তুমি এই কাঁঠাল গাছটা কিনলে কি করে বলো তো?
এই গাছটা আমি কিনিনি কণিকা, বাড়িতে আসার সময় রাস্তায় পড়েছিল আর কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছিল, তাই নিয়ে এসেছি। তুমি গিয়ে পানি নিয়ে এসো তো, আমি গাছটা উঠোনে রোপণ করব। যজ্ঞ উঠোনের কিছুটা দূরে কাঁঠাল গাছটা রোপণ করে আর কণিকা পানি এনে কাঁঠাল গাছের গোড়ায় দেয়। যজ্ঞ, ভালোই করেছো গাছটা বাড়িতে এনে। এই গাছে কাঁঠাল ধরলে তুমি সেই কাঁঠাল বিক্রি করে আমাকে একটা সোনার গহনা কিনে দিবে। আমার অনেক দিনের শখ সোনার গহনার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে রোজ কাঁঠাল গাছের যত্ন করতে হবে, বুঝেছো? এখন চলো ঘরে যাই, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, খেতে দিবে, চলো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা যজ্ঞ বেশ ভালোভাবে কাঁঠাল গাছটার যত্ন নিতে থাকে। কাঁঠাল গাছ ওদের যত্নে বেশ বড় হয়। একদিন ঈগল আসে যজ্ঞ আর কণিকার বাড়িতে। আরে ইগল দাদা, তুমি কি মনে করে আজ আমাদের বাড়িতে আসলে? আমি তোদের নিমন্ত্রণ দিতে এসেছি। আমার মেয়ে একটির বিয়ে আগামী সপ্তাহে প্রথম দিনে। তোরা দুজন অবশ্যই আসবি কিন্তু। আরে এ তো বেশ ভালো খবর ঈগল দাদা, আমরা অবশ্যই আসবো। তবে এবার আমি চলি, আমাকে আবার অন্যদের নিমন্ত্রণ করতে হবে। এই বলে ঈগল চলে যায়। এভাবে আরো দুদিন কেটে যায়। এরপর কণিকা বলতে থাকে, যজ্ঞ, ইগল দাদার মেয়ের বিয়ে ঘনিয়ে আসছে। তুমি আমাকে বিয়ের আগে গহনা কিনে দিবে, আর আমি সেই গহনা পরে বিয়ের নিমন্ত্রণ খেতে যাব। কণিকা, আমার কাছে তো কোনো টাকা নেই, গহনা কিভাবে কিনে দিব বলো তো? আমি ফুল দিয়ে অনেক সুন্দর করে মালা বানাতে পারি, জানো? তুমি যদি চাও তাহলে আমি এক্ষুনি বন থেকে ফুল এনে তোমাকে মালা বানিয়ে দিব। চুপ করো যজ্ঞ, সাধারণ ফুলের মালা পরলে সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, আর ওসব আমি সহ্য করতে পারবো না। আমি গহনা চাই চাই চাই। কণিকা, আমি টুনির একটা গহনা দেখেছিলাম, তুমি বরং গিয়ে টুনির গহনাটা ধার নিয়ে এসো। ইকরির বিয়ে নিমন্ত্রণ খেয়ে এসে টুনিকে না হয় আবার ফিরিয়ে দিবে। কণিকা যজ্ঞর এই কথা শুনে আর দেরি না করে টুনির বাড়িতে যায়। টুনি বোন, তোর না একটা গহনা আছে? ওই গহনাটা আমাকে দে তো। আমি ইগল দাদার মেয়ের বিয়ে নিমন্ত্রণ খেয়ে তোকে ফিরিয়ে দিব গহনাটা। দিদি, আমি গহনাটা দিতে পারবো না, কারণ ইগো দাদা আমাকেও নিমন্ত্রণ করেছে। আমি যে নিজে আমার গহনাটা পরে নিমন্ত্রণ খেতে যাব দিদি। তুই তো গরিব, তোকে গহনা পরা দেখলে সবাই হাসাহাসি করবে, তাই বলছি আমাকে দিয়ে দে। আমার গহনা আমি পরবো, এতে কে হাসলো কে কাঁদলো সেটা আমার দেখার সময় নেই, বুঝেছো? আমি যখন বলেছি তোমাকে আমার গহনা দিব না, তখন দিব না। যাও এখান থেকে। আমার জিনিস নিতে এসে আমাকে আবার কথা শোনাচ্ছি। এরপর কণিকা রাগ করে বাড়ি চলে আসে আর যজ্ঞকে সবটা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলে, টুনি যখন ওর গহনা দিবেই না, তখন আর কি করার বলো? তবে ওই টুনি তোমাকে অপমান করে ঠিক করেনি, এর শাস্তি ও পাবেই পাবে। তুমি চিন্তা করো না বউ, আবার খালি গলায় নিমন্ত্রণ খেতে গেলে কিছুই হবে না, বিশ্বাস করো। আমাদের ওই কাঁঠাল গাছটা তো অনেক বড় হয়েছে, আর তার উপর কোনো কাঁঠালও ধরে না। তুমি ওই গাছটা কেটে বাজারে বিক্রি করে আমার জন্য গহনা নিয়ে আসো, যাও। আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, বেকার গাছটাকে রেখে কোনো লাভ নেই, ও আমাদের কোনো ফলই দেয় না। তুমি বরং কুড়ালটা নিয়ে এসো তাড়াতাড়ি। ওরা কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিল। আর এসব শুনে কাঁঠাল গাছ বলে, না না, তোমরা এমনটা করো না। তোমরা দয়া করো আমার উপর, আমাকে তোমরা কেটো না, আমাকে বাঁচতে দাও, আমি তোমাদের পায়ে পড়ি। এই চুপ কর, আমরা তোকে যথেষ্ট সাহায্য করেছি, বুঝেছিস? কিন্তু আর নয়, তুই আমাদেরকে কোনো প্রতিদানই দিসনি। কণিকা, দাঁড়িয়ে আছো কেন? কুড়ালটা নিয়ে এসো আমার কাছে। না না, দয়া করো, আমাকে তোমরা কেটো না, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, আমি অনেক অসহায়, সাহায্য করো কেউ আমাকে, আমি বাঁচতে চাই। গাছের কান্না শুনে টুনি ওখানে আসে আর টুনি ওদের বলতে থাকে, দাদা দিদি দাঁড়াও বলছি, দেখছো না গাছটা কান্না করছে?
তারপরেও তোমাদের কোনো মায়া হচ্ছে না? দাদা দিদি, গাছটা যখন বাঁচতে চাইছে তখন আর ওকে কেটো না। আমাদের গাছ আমরা কাটবো, তাতে তোর কি রে? যা এখান থেকে। টুনি চলে যেতে ধরে আর গাছটা সাথে সাথে টুনিকে ডেকে ওঠে। যেও না, দয়া করে তুমি যেও না। তুমি চলে গেলে এরা আমাকে কেটে বিক্রি করবে। আমি তোমার হতে চাই। আহারে কাঁঠাল গাছ, তুমি আর কেঁদো না। দাদা দিদি, তোমাদের টাকার দরকার তাই তো? আমি এই গাছটা কিনে নিব। কত টাকা হলে এই গাছটা আমার কাছে বিক্রি করবে বলো তো? টুনির এমন কথা শুনে কণিকা যজ্ঞর কানে কানে বলতে থাকে, যজ্ঞ, এই সুযোগ আমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার। এর বাড়ি গহনা সব নিয়ে নাও, যাতে টুনি একদম নিঃস্ব হয়ে যায়। এই টুনি, এই গাছের দাম অনেক বেশি। তোর গহনার ঘরটা দিলেই এই গাছটা তোর নামে করে দিব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোমরা দাঁড়াও, আমি গহনা এনে দিচ্ছি। টুনি তার গহনার ঘরটা দিয়ে কাঁঠাল গাছটা কিনে নেয়। এতে যজ্ঞ কণিকা বেশ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোমার সর্বস্ব দিয়ে তুমি আমার প্রাণ বাঁচালে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রাতের বেলা টুনি গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, আমার তো আর কিছুই নেই, এখন আমি থাকবো কোথায়? আমি যে নিঃস্ব হয়ে গেছি। টুনি এসব বলে কাঁদতে কাঁদতে গাছের নিচে ঘুমিয়ে পড়ে। টুনির এমন অবস্থা দেখে কাঁঠাল গাছের অনেক মায়া হয়। সৃষ্টিকর্তা আমাকে কেন এত অসহায় বানিয়েছো? আমাকে ক্ষমতা দান করো, যাতে আমি এই টুনি পাখিটাকে সাহায্য করতে পারি। আমি যে আর কোনো কষ্ট সহ্য করতে পারছি না। গাছটা যখন এসব বলে কাঁদছিল, তখনই আকাশ থেকে একটা আলোক রশ্মি এসে গাছের মাঝে প্রবেশ করে আর সাথে সাথে দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে। গাছ, আর কাঁদিস না। আমি তোর মাঝে শক্তি দিয়েছি। তুই এখন থেকে যা চাইবি তাই করতে পারবি। টুনি, আর কেঁদো না। আমি তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিব। এখন আমি আর অসহায় নেই, জানো? তুমি অসহায় নেই মানে? আর তুমি আমাকে কি করে সাহায্য করবে গাছ? এরপর গাছ কাল রাতের কথা টুনিকে সবটা জানায়। সব শুনে টুনি অনেক খুশি হয় আর গাছ জাদু করে টুনিকে ঘর, সোনা, গহনা, খাবার, টাকা পয়সা এসব দেয়। কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত কিছু দান করার জন্য। তুমি একটু বিশ্রাম করো, আমি ঘরের ভেতর থেকে খাবার নিয়ে আসি। এরপর টুনি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে যজ্ঞ আর কণিকা দূর থেকে সবটা দেখে আর ওরা একে অপরকে বলতে থাকে, এ আমি কি দেখলাম যজ্ঞ? অসহায় কাঁঠাল গাছ টুনিকে দান করছে, তাও আবার টাকা পয়সা, গহনা, বাড়ি সব দিয়ে। বুঝলে কণিকা, আমাদের কপালটাই খারাপ। আজ যদি এই গাছটা বিক্রি না করতাম, তাহলে আমরা ওই টুনির মতো বরদান পেতাম, বুঝতে পেরেছো? সবকিছু হয়েছে তোমার জন্য। এসব বলে ওরা দুজন আফসোস করতে থাকে আর টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। কিমা, তাড়াতাড়ি ওর, দেরি করা যাবে না। আজকেই বন থেকে কাঠ নিয়ে এসে ঘর বানাতে হবে, নয়তো রাতে গাছের নিচে থাকতে হবে রে সোনা। মা, আমি চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলেই আমরা আজকে ঘর বানাতে পারবো মা। টুকি আর টুনি উঠতে উঠতে বনের গভীরে প্রবেশ করে। ওরা অনেক খুঁজে কিছু কাঠ নিয়ে চলে আসে। টুকিমা, দেখ তো কোন গাছটা বেশি লম্বা আর বেশি মোটা। যে গাছটা লম্বা আর মোটা হবে আমরা সেই গাছে ঘর বাঁধবো, যাতে করে বন্যা আর ঝড় বাতাসে আমাদের ঘরের কোনো ক্ষতি না হয়। মা, এই আম গাছটা দেখো, বেশ মোটা আর লম্বা। চলো মা, আমরা এই গাছে ঘর বানাবো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস সোনা। আম গাছের পাশে ছিল যজ্ঞ কাকের বাড়ি। টুনি টুকি ঘর বানানোর কাজে লেগে পড়ে। দূর থেকে কণিকা ওদের দেখে বলতে থাকে, এই টুনি আম গাছে ঘর বানাচ্ছে? না না, এই টুনিকে আম গাছে ঘর বানাতে দেওয়া যাবে না। এই আম গাছে আম ধরলে টুনি তা বাজারে বিক্রি করে অনেক ধনী হবে। তা আমি কিছুতেই হতে দিব না। এক্ষুনি গিয়ে যজ্ঞকে বলতে হবে।
কণিকা উড়ে যজ্ঞর কাছে যায় আর টুনির ঘর বানানোর কথা সব খুলে বলে। সত্যি বলছো টুনি আম গাছে ঘর বানাচ্ছে? চলো এক্ষুনি গিয়ে ওকে তাড়িয়ে দিব। এই ছোট্ট টুনি, তোর সাহস তো কম নয়, তুই আমাদের আম গাছে ঘর বানাচ্ছিস? এখান থেকে এক্ষুনি সবকিছু নিয়ে চলে যা বলছি। কি বলছো কি দাদা এসব তুমি? হ্যাঁ, এটা আমার। তোমার গাছ হলো কি করে বলো তো? এই আম গাছটা তো তোমার বাড়ি থেকে অনেক দূরে। আর শোনো দাদা, আমার সাথে লাগতে এসো না, আমি কিন্তু তোমার নামে বনের মোড়লের কাছে বিচার দিব। তাই বলছি ঝামেলা না করে চলে যাও। কি বললি তুই? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। যজ্ঞ, তোমাকে এই ছোট্ট টুনি অপমান করছে আর তুমি দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি এর ঘরটা ভেঙে দাও। যজ্ঞ কণিকার কথা মতো টুনির অর্ধেক তৈরি ঘরটা ভাঙতে শুরু করে। দাদা ভেঙো না, দাঁড়াও, আমি অনেক কষ্ট করে ঘরটা তৈরি করছি। দাঁড়াও দাদা, দাঁড়াও। এক্ষুনি এখান থেকে চলে যা, আর এদিকে নজর দিবি না, বুঝেছিস? যজ্ঞ কণিকা টুনি আর টুকিকে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে উঠতে থাকে। মা, তুমি কেঁদো না। সৃষ্টিকর্তা একদিন না একদিন দেখবে ওদের কত শাস্তি দিবেই দিবে। ওরা আমাদের কষ্টের ঘরটা নষ্ট করেছে। মা দেখো, আম ঘর। এরকম আম ঘর তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে মা, আমিও এমন আম ঘর কখনোই দেখিনি। মা, আম ঘরটা দেখো অনেক পুরনো, আর কত ময়লা আবর্জনা জমে আছে। মনে হয় এই আম ঘরে কেউ থাকে না। চলো মা, এই ঘরটা পরিষ্কার করে আমরা এখানেই থাকতে শুরু করি। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কুড়িয়ে পাওয়া আম ঘরই হবে আজ থেকে আমাদের ঠিকানা। চল মা, কাজে লেগে পড়ি। বাহ, ঘরটাতে এখন বেশ সুন্দর দেখাচ্ছে। চলো মা, আমরা ভেতরে প্রবেশ করি। টুনি টুকি ভিতরে প্রবেশ করে। অন্যদিকে একটা ডাইনি বলতে থাকে, আমার খাবার খাওয়া শেষ। এবার তাড়াতাড়ি আম ঘরে গিয়ে বিশ্রাম নিতে হবে। ওফ বাবা, আজ অনেক ক্লান্ত লাগছে। এরপর ডাইনি আমঘরের দিকে রওনা দেয় আর বাড়ির সামনে এসে বলতে থাকে, আরে, আমি কি ভুল জায়গায় চলে এসেছি নাকি? আমার আম ঘরটা তো পরিষ্কার ছিল না। তাহলে কি ভিতরে কেউ আছে? ঠিক তখনই ভিতর থেকে টুনির কথা ভেসে আসে। আমঘর, আজ থেকে আমরা তোমার সাথেই থাকবো। আমরা না অনেক অসহায়, তোমাকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আরে বাহ, পাখির কথা শুনে মনে হচ্ছে তো পাখিটা অনেক ভালো। এতদিন পর কেউ আমার আম ঘরটা পরিষ্কার করেছে আর তার প্রশংসাও করছে। দেখি তো ভিতরে প্রবেশ করে। এই কে তুমি? আমাদের ঘরে না বলে প্রবেশ করলে যে? এভাবে চারিদিকে তাকিয়ে কি দেখছো? বলো, চুপ করে আছো কেন বলো? আমি হলাম ডাইনি, আর এটা আমারই ঘর। মা, দাদা ডাইনি, বাঁচা আমাকে, মা বাঁচা। ডাইনি, আমরা জানি না যে এটা তোমার ঘর। আমরা ভুল করে এই ঘরটা পরিষ্কার করেছি। তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আমরা অনেক অসহায়, তাই বুঝতে পারিনি গো। তুমি যদি বলো তাহলে আমরা এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা অনেক ভালো পাখি। এতদিন সবাই আমার ঘরটাকে নিন্দা করেছে, আজ তুমি প্রশংসা করেছো। আমি তোমাদের সাহায্য করব। তোমরা আমার সাথে এই ঘরেই থাকবে আজ থেকে। সত্যি বলছো? তুমি অনেক ভালো ডাইনি। তোমরা মনে হয় এখনো কিছু খাওনি, তাই না? দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এর
এরপর ডাইনি ঘর থেকে উধাও হয়ে নিমিষের মধ্যে টুকি আর টুনিকে খাবার এনে দেয়। এভাবে টুকি আর টুনি ডাইনির সাথে আম ঘরে বেশ সুখে বাস করতে থাকে। একদিন যজ্ঞ আর কণিকা উড়তে উড়তে আম ঘরের সামনে আসে। যজ্ঞ দেখো, সুন্দর একটা আম ঘর। চলো তো যজ্ঞ, কাছে গিয়ে দেখি এই আম ঘরটা কার। কে এত সুন্দর করে হুবহু আমের মতো একটা ঘর বানিয়েছে। এরপর যজ্ঞ আর কণিকা আমঘরের একদম সামনে আসে আর ভিতরে টুনিকে দেখে বলতে থাকে, আরে টুনি, তুই এই ঘরটা তুই কি করে বানিয়েছিস? বল আমাকে, বল। আরে দাদা, আমি তো এই ঘর বানাইনি, এই ঘর আমি কুড়িয়ে পেয়েছি। আর তোমরা এখানে আবারও কি তোমরা আমার ঘর দখল করতে এসেছো নাকি? হ্যাঁ, চলে যাও এখান থেকে। আমি তোমাদের মতো অন্যায়কারীর সাথে কোনো কথা বলবো না, যা বলছি। টুনি আমঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর যজ্ঞ কণিকা ওখান থেকে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে কণিকা বলতে থাকে, যজ্ঞ, ওই আমঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। টুনির কাছ থেকে ওই আমঘরটা কিনে নেওয়ার একটা বুদ্ধি বের করো। বুদ্ধি বের করার কি আছে? কাল সকালে গিয়ে টুনিকে মেরে ওর ঘরটা দখল করলেই হবে। এখন আর চিন্তা করো না তো, চলো ঘুমিয়ে পড়ি আমরা। এরপর যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যজ্ঞ আর কণিকা টুনির আমঘরের সামনে আসে। এই ছোট টুনি, এই আমঘরটা আমরা কয়েক বছর আগে হারিয়ে ফেলেছিলাম। এটা আমাদের ঘর, তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যা, নয়তো তোর কপালে শনি আছে, এই বলে দিলাম। আমি ঠিক জানতাম তোমরা আবারও আমার ঘর দখল করতে আসবে। তখন তোমরা বেঁচে গিয়েছো, কিন্তু আজ আর বাঁচতে পারবে না, কারণ এখন তোমাদের শাস্তি দেওয়ার জন্য ডাইনি আছে, বুঝেছো? তাই বলছি কি, ডাইনির হাত থেকে মার খেতে না চাইলে চলে যাও এখান থেকে, যাও বলছি। ডাইনি? ওরে বাবা, যজ্ঞ, ভয়ে মরে গেলাম গো। এই ছোট্ট টুনি, আমরা ওসব ডাইনিকে ভয় পাই না, বুঝেছিস? এই যজ্ঞ, টুনি সহজে নড়বে না, একে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। যজ্ঞ যেই টুনির দিকে এগিয়ে যায়, ঠিক তখনই ওখানে ডাইনি আসে। তোরা সেই অত্যাচারী, তাই তো? এবার সরাসরি আমার ঘর দখল করতে এসেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ডাইনি যজ্ঞ আর কণিকার গলা ধরে দূরে ছুঁড়ে মারে। এরপর টুনি তার মেয়েকে নিয়ে আমঘরে সুখে বাস করতে থাকে। কি স্বাদ! এত স্বাদ কেন? এই ফলের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। খাওয়ার সাথে সাথে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এখন থেকে রোজ আমি টুনির ঘরের খাবার চুরি করে খাবো, তাহলে আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না। পেট ভরেছে, যাই এখন গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর যজ্ঞ তার ঘরে চলে আসে আর বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে টুনি ঘরের এদিক ওদিক তাকায় আর বলতে থাকে, হায় হায়, ফলগুলো কোথায় গেল? এখানেই তো রেখে রান্নাঘরে গিয়েছিলাম। কেউ আবার চুরি করেনি তো? না না, আমি এসব কি ভাবছি? এতটুকু সময়ে কে আবার চুরি করবে? আর একটু ভালো করে খুঁজে দেখি। টুনি আবারও খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরেও ফলগুলো খুঁজে পায় না। না, সত্যি সত্যি কেউ চুরি করেছে, কিন্তু কে হবে? উফ বাবা, আর ভাবতে পারছি না। আমার মেয়েটা মাঠ থেকে আসার সময় হয়েছে, ও ফল খেতে না পারলে ভীষণ জেদ করবে। কি করি? ঠিক তখনই ওখানে টুকি আসে আর বলতে থাকে, মা, আমার জন্য ফল এনেছো? দাও, আমাকে ফল দাও। কতদিন হলো মিষ্টি ফল খাই না। এই যা, কাজ সেরেছে, এবার ফল দিব কোথা থেকে? ও মা, কি ভাবছো গো এইভাবে? আমাকে ফল দাও না। আসলে কি মা, আমি বাজার থেকে আসার সময় ফল নিয়ে আসতে না ভুলে গিয়েছিলাম। এখন তো আর ফল নিয়ে আসা সম্ভব না। তুই কি খাবি বল, আমি তোকে রেঁধে দিচ্ছি। না, আমি কিচ্ছু খাবো না, আমি ফলই খাবো। অন্যদিন ফল এনে দিব মা, এই কথা দিলাম। এখন জেদ করিস না, বল অন্য কি খাবি?
ঠিক আছে, তবে আমি এখন পায়েস খাবো। পারুল আজ আমার সামনে পায়েস খেয়েছে, আমাকে এক্ষুনি পায়েস রান্না করে দাও। ওরে আমার সোনা মেয়ে, তুই ঘরেই থাক, আমি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসছি। দাদা, আমাকে 5 কেজি দুধ দাও তো, আর এই নাও টাকা। টুনি বোন, এত দুধ দিয়ে কি করবি? তোকে তো আগে কোনোদিন দুধ কিনতে দেখিনি। দাদা, আজকে আমার মেয়ে পায়েস খেতে চেয়েছে, তাই ওকে পায়েস রান্না করে দিব। টুনি দুধ নিয়ে বাড়িতে আসে আর পায়েস রান্না করতে থাকে। টুনির পায়েসের গন্ধ চারপাশে ছড়িয়ে যায়, আর সেই পায়েসের গন্ধ যায় যজ্ঞ কাকের নাকে। আহ, কি সুন্দর পায়েসের গন্ধ, মনটা ভরে গেল। দেখি তো এই সুগন্ধ পায়েসটা কে রান্না করছে। গন্ধে একদম জিভেতে জল চলে আসলো। যজ্ঞ পায়েসের গন্ধে গন্ধে উড়ে টুনির বাড়ির সামনে আসে আর বলতে থাকে, তার মানে এই সুস্বাদু পায়েস টুনি রান্না করেছে? না, আর লোভ সামলাতে পারছি না, এই পায়েস চুরি করে খেতেই হবে। যজ্ঞ পায়েস চুরি করে খাওয়ার জন্য ফোন দিয়ে আসতে থাকে। এইদিকে টুনি রান্নাঘর থেকে বের হয়ে টুকির কাছে যায় আর বলতে থাকে, টুকি মা, পায়েস রান্না হয়েছে, তুই ঘরেই থাক, আমি নদী থেকে পানি নিয়ে আসছি, নদী থেকে এসে তোকে পায়েস খেতে দিব। আর হ্যাঁ শোন, রান্নাঘরের দিকে একটু নজর রাখিস। এই সুযোগ পায়েস চুরি করে খাওয়ার। যজ্ঞ টুকির চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে প্রবেশ করে আর চুরি করে পায়েস নিয়ে নিজের ঘরে ফিরে আসে। আহ, কি স্বাদ, মানতেই হবে টুনির হাতে জাদু আছে। আজ খাবার জন্য না হলে তো এত সুন্দর পায়েস চোখেই দেখতাম না। হায় হায়, ফলের মতো পায়েসগুলো কোথাও উধাও হলো। টুকিমা, তুই কি ঘরে কাউকে আসতে দেখেছিস? না তো মা, কাউকে দেখিনি। আমার সাথে পায়েস, এখন আমি কি খাবো? আমার পায়েস কোথায়? বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি। আশেপাশে তো কোনো বিড়াল কুকুরও দেখছি না। তাহলে কি সত্যি সত্যি কোনো পাখি আমার খাবার চুরি করে খাচ্ছে? কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোকে আবারও পায়েস রান্না করে দিব মা, তুই থাক, আমি দুধ কিনতে যাচ্ছি। টুনি আবারও কবুতরের কাছে দুধ কিনতে আসে। কবুতর টুনিকে বলতে থাকে, কি ব্যাপার টুনি, তুই আবারও দুধ কিনতে এসেছিস? আর তোকে এমন দেখাচ্ছে কেন? ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এমন খাবার চোর পাখি তো আমাদের বনে নেই। তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে, তুই একটু সচেতন ভাবে চোখ কান খোলা রাখিস তো। টুনি কবুতরের কথায় সম্মতি জানিয়ে দুধ নিয়ে বাড়িতে আসে। তারপর আবারও পায়েস রান্না করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রোজ টুনির ঘর থেকে কোনো না কোনো খাবার চুরি হতো। একদিন টুনি বিরিয়ানি রান্না করে বলতে থাকে, বিরিয়ানি রান্না হয়েছে, যাই মাঠ থেকে টুকিকে ডেকে নিয়ে আসি। আজ আর বোকামো করব না, আজকে ঘরের দরজায় তালা দিয়ে যাব। এরপর টুনি দরজায় তালা দিয়ে মাঠের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ জানলা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে। আর বিরিয়ানি নিয়ে নিজের ঘরে ফিরে আসে। বেশ কিছুক্ষণ পর টুনি টুকিকে নিয়ে ফিরে আসে আর বিরিয়ানি না দেখে টুনি বলতে থাকে, না না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমি আর হাত গুটিয়ে বসে থাকবো না। আজ বনে প্রত্যেকটা পাখির বাড়িতে গিয়ে দেখবো কে আমার খাবার চুরি করছে। এরপর টুনি ঘর থেকে বেরিয়ে টিয়ের বাড়িতে যায়। টিয়ে তখন ঘুমিয়েছিল। তারপর শালিকের বাড়িতে যায়, শালিক রান্না করছিল। এইভাবে
এভাবে সবার বাড়িতে যেয়ে যেয়ে টুনি দেখে, কিন্তু কারো বাড়িতেই তেমন কিছুই দেখতে পায় না। এখন শুধু যোগ্য কাকের বাড়ি আছে, যাই গিয়ে ওর বাড়িটা দেখে আসি। ও, তার মানে তুমি খাবার চোর? এখানে আরামে বসে বসে চুরি করা খাবার গিলছো? তোমাকে তো আজ আমি কঠোর শাস্তি দিব। এগুলোই তো আমার হাতের বিরিয়ানি। বললেই হলো, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। আমি আর একটা কথাও শুনবো না। আমি এক্ষুনি গিয়ে রাজার কাছে তোমার নামে বিচার দিব। টুনি উড়ে রাজার কাছে যায় আর রাজাকে সব খুলে বলে। রাজা সব শুনে তার প্রহরীকে দিয়ে যজ্ঞ কাককে ডেকে নিয়ে আসে। যজ্ঞ, টুনি যা বলেছে তা কি সত্যি? তুই কি ওর খাবার চুরি করেছিস? রাজা মশাই, আমি ওর খাবার চুরি করিনি, আমি বাজার থেকে কিনে এনেছি। মিথ্যে মিথ্যে বলছে যজ্ঞ দাদা। আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে তোর কাছে কি প্রমাণ আছে আমার খাবার চুরি করার? হ্যাঁ 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 টুনি, কি এমন প্রমাণ আছে বল আমাকে, আমি এক্ষুনি ওকে শাস্তি দিব। ইয়ে মানে না মানে রাজামশাই, কোনো প্রমাণ নেই, তবে আমিই প্রমাণ। প্রমাণ নেই আর এসেছিস অন্যকে শাস্তি দিতে? বেয়াদব, বেকার বেকার আমার সময় নষ্ট করলি, যা এখান থেকে। রাজা অপমান করে টুনিকে তাড়িয়ে দেয়। টুনি বাড়ি এসে পায়চারি করে আর বলতে থাকে, যজ্ঞ, তোকে আমি কঠোর শাস্তি দিয়ে ছাড়বো। তোকে শাস্তি দেওয়ার বুদ্ধি আমার জানা আছে। যাই, তাড়াতাড়ি বাজারে যাই। কি ব্যাপার টুনি, এত খরচ দিয়ে কি করবি? আর বলো না দিদি, আমার মেয়েটা বায়না করেছে পোলাও মাংস খাবি, তাই আর কি। যাই দিদি, দেরি হয়ে যাচ্ছে। আজ ইচ্ছে মতো ঝাল দিয়ে রান্না করব। যজ্ঞ চুরি করা খাবার খাবি, আজ বোঝাবো মজা। বাড়ি থেকে বেরিয়ে যজ্ঞকে চুরি করার সুযোগ করে দেই। চল টুকিমা, চল। চোর চুরি করেছে, এবার রাজাকে ডেকে প্রমাণ দেখানোর পালা। টুনি রাজ দরবারে যায় আর রাজাকে সব খুলে বলে। আর রাজাকে নিয়ে যজ্ঞর বাড়িতে আসে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও, পানি পানি, পানি দাও কেউ। বেয়াদব টুনি, আজ মনে হয় ইচ্ছে করে এত ঝাল দিয়েছে। রাজা পানির গ্লাস এগিয়ে দেয়। যজ্ঞ রাজাকে না দেখে পুরো গ্লাসের পানি খায়। রাজা যজ্ঞর এই অবস্থা দেখে বলে, পানি খাওয়া শেষ, এবার চল আমার সাথে কারাগারে, আমি প্রমাণ পেয়ে গিয়েছি। রাজা মশাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন চুরি করব না। রাজা যজ্ঞর কোনো কথা না শুনে ওকে নিয়ে যায়। আর কারাগারে বন্দি করে। এইদিকে টুনি এরপর থেকে বেশ সুখেই দিন কাটাতে থাকে। সোনা, এভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কি নিয়ে থাকবো? আর আমার ছানাগুলোরই বা কি হবে? কাঁদিস না রে মা, তোর কপালে যা ছিল তাই হয়েছে। এবার তুই তোর অনাগত ছানাদের কথা চিন্তা কর। ওরা জন্ম নিলে তো ওদের তোকে ভালোভাবে বড় করে নিতে হবে। আমি একা একটা মেয়ে হয়ে কি করে করব, কি করব কি না করব বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁদিস না রে মা, কাঁদিস না। এই, তোরা দাঁড়িয়ে কেন আছিস বলতো? এক্ষুনি টোনার লাশ নিয়ে সৎকার করিয়ে দে। মিনু টুনটুনির কথা মতো সব পাখিরা টোনার লাশ নিয়ে শ্মশানে চলে যায় আর সৎকার করিয়ে সবাই যে যার বাড়িতে চলে যায়। এদিকে টুনি নিজের ডিমে তা দিতে থাকে আর কান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন।
আর টুনিও তার স্বামীর শোক অনেকটা কাটিয়ে ওঠে। আজ তো আমার ছানারা ডিম ফুটে বের হবে, বের হয়েই তো তারা আমার কাছ থেকে খেতে চাইবে। এদিকে তো আমার ঘরে কোনো খাবারও মজুত করা নেই, তার উপর আবার আমি নিজে অনেক অসুস্থ। এবার যে আমি কি করব তার কিছুই বুঝতে পারছি না। টুনি মন খারাপ করে বসে থাকে, আর তখনই মিনু টুনটুনি দুটো ফল নিয়ে টুনির কাছে আসে। নে রে টুনি, এই ফল দুটো তুই নে, তোর কাছে রেখে দে। তোর ছাড়া ডিম থেকে বের হলে তোর অনেক উপকারে আসবে। তোমাকে অনেক ধন্যবাদ মাসিমা, তুমি আমার অনেক উপকার করলে। হ্যাঁ রে, ওসব ধন্যবাদ আমাকে দিতে হবে নে। শোন, আমি আজই আমার নাতনির বাড়ি চলে যাচ্ছি। তুই তোর ছানাদের নিয়ে কিন্তু সাবধানে থাকবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মাসিমা, যাও তুমি। এরপর মিনু সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি ডিম ফুটিয়েও ছানা বের হয়, আর টুনি তাৎক্ষণিকভাবে ফল দুটো তাকে খেতে দেয়। মা, আমাদের বাবা কোথায় মা? আমরা বাবার কাছে যাব। ওই যে দূর আকাশের তারাগুলো দেখতে পাচ্ছিস? ওই তারাগুলোর মাঝ থেকে সবচেয়ে যে তারাটা বড়, সেটাই হলো তোদের বাবা। তোদের বাবা তো অনেক ভালো পাখি ছিল, তাই ওই দূর আকাশের তারা হয়ে গিয়েছে। মা, আমরা বাবার কাছে যাব, আর আমরা তারা হয়ে যাব। না রে মা, তোরা এমন অলক্ষণে কথা একদম বলবি না। তোদের বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তোরাও যদি চলে যাস তাহলে আমি বেঁচে থাকবো কি করে? টুনি তার ছানাগুলোকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে মোড়ল, তোমরা সবাই শোনো, জঙ্গলের ভালোর জন্য নদীর পাড়ে বাঁধ দিতে হবে, আর তার জন্য শ্রমিকের প্রয়োজন। তোমরা সবাই যদি শ্রমিক দিয়ে কাজ করাতে পারো তাহলে কাজটা খুব সহজ আর দ্রুত হয়ে যেত। তার বিনিময় না হয় আমি কিছু টাকা দিতাম তোমাদের। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমরা সবাই কাজ করব। এবার বলুন আমরা কখন থেকে কাজ করব? তাহলে তোমরা সবাই এখন থেকে কাজ করা শুরু করে দাও। কাজের কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর তার ছানা দুটোকে নিয়ে মাটি কাটার কাজে চলে যায়। মা, মা, কি হলো তোমার? তুমি এমন করে বসে কেন বললে? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি মা? হ্যাঁ রে মা, আমি যে আর মাটি নিয়ে যেতে পারছি না। ঠিক আছে মা, তুমি একটু বসে বিশ্রাম নাও, আমি আর বোন তোমার পরিবারকে কাজ করে দিচ্ছি। তোরা তো এখনো অনেক ছোট, তোরা দুজন কি করে কাজ করবি বল তো মা? তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না তো মা, তুমি দেখো আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারবো। এই বলে দু বোন মিলে জোর করে কাজ করতে থাকে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, আর মোড়ল টাকা দেওয়ার জন্য সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেয়। সবাই আস্তে ধীরে এসো, আমি একে একে টাকা দিচ্ছি। একে একে সবাই আসে আর টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সবশেষে টুনি আসে টাকা নিতে। এই এই নে 30 টাকা। এ কি মোড়ল মশাই, আপনি সবাইকে 100 টাকা দিলেন আর আমাকে মাত্র 30 টাকা কেন দিলেন? আমি তো স্পষ্ট দেখতে পেলাম তুই কাজ না করে বসেছিলি, আর তোর ছোট মেয়ে দুটো অল্প অল্প করে মাটি নিয়ে গিয়েছে, সেখানে আর কত বেশি টাকা চাচ্ছিস তুই? হ্যাঁ, আমরা অনেক গরিব পাখি, এখানে যদি কটা টাকা পাই তাহলে সেগুলো দিয়ে বাজার করে আমি আমার ছানা দুটোর মুখে খাবার তুলে দিতে পারবো। এসব ফালতু কথা বলে আমাকে ভোলাতে পারবি না, যা ভাগ এখান থেকে। মোড়ল মশাই, আমার সাথে এমন প্রতারণা করবেন না মোড়ল মশাই, দয়া করুন আমার সাথে। যা বলছে আমার সামনে থেকে। এই বলে মোড়ল টুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মোড়ল মশাই, গরিবের সাথে কখনোই এমন নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। আপনি আজ যা করলেন তা আপনি অনেক খারাপ করলেন। টুনি এই বলে উঠে দাঁড়ায়, আর কাঁদতে কাঁদতে নিজে ছানাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, এবার আমরা কি খাবো? আমাদের যে ভীষণ ক্ষুধা পেয়েছে মা। তোরা একটু ধৈর্য ধর রে মা, আমার কাছে 30 টাকা আছে, আমি তা নিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। এরপর টুনি 30 টাকা নিয়ে বাজারে যায় আর কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর ছানারা সেগুলো খেয়ে কোনো রকমে রাত কাটিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে।
টুনি ঘুম থেকে উঠে দাঁড়াতে পারে না। মা, তোমার কি হলো মা? তুমি এমন করে তুলছো কেন? মারে, আমার যে ভীষণ খারাপ লাগছে রে মা। হয়তো আজ আর কোথাও কাজ করতে যেতে পারবো না রে মা। ঠিক আছে মা, তোমাকে আর কোথাও যেতে হবে না। তুমি ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকো। টুনি মেয়ের কথা শুনে নীরবে চোখের জল ফেলতে থাকে। এদিকে আকাশেও ঘন কালো মেঘ জমে আর এরপর বৃষ্টি পড়তে শুরু করে। এইভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে তো আমার ছানাগুলোকে না খেয়ে মরতে হবে। মা হয়ে আমি এটা কি করে মেনে নিব? সৃষ্টিকর্তা, তুমি আমার সহায় হও। মা, তুমি আমাদের খেতে দিবে না মা? দিব তো রে মা। যা, বাইরে থেকে কটা কলা পাতা ছিঁড়ে নিয়ে আয়। আমি আজ তোদের কলা পাতার বড়া বানিয়ে খাওয়াবো। এরপর টুকি কলা পাতার বড়া খাওয়ার জন্য উড়ে বাইরে যায়। আর যেই না কলা পাতা নিয়ে বাড়িতে আসতে যাবে, তখনই তার সামনে একটা সাপ এসে পড়ে আর সাপের লেজ কেটে রক্ত পড়তে থাকে। আহারে, সাপটার তো অনেকখানি লেজ কেটে গিয়েছে। ও সাপ, তুমি কেঁদো না। আমি এক্ষুনি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার মা তোমার চিকিৎসা করে একদম সুস্থ করে দেবে। তোমরা অনেক ভালো, আমার অনেক উপকার করলে তোমরা। কোথায় আর উপকার করতে পারলাম? তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। তোমরা বসো, আমি কলা পাতার বড়া বানিয়ে আনছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর কলা পাতার বড়া বানাতে থাকে। আর সাপ কলা পাতার বড়ার কথা শুনে অবাক হয়ে যায়। এরপর টুনি কলা পাতার বড়া এনে সবাইকে খেতে দেয় আর সবাই খেয়ে নেয় ক্ষুধার জ্বালায়। টুনি পাখি, আমি বুঝতে পেরেছি তোমাদের অনেক অভাব, তোমরা অনেক কষ্টে আছো, তাই তো তোমরা কলা পাতার বড়া খাচ্ছো। আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি সামান্য একটা সাপ হয়ে আমাদের কি করে সাহায্য করবে? আমি কোনো সাধারণ সাপ নই, আমি হলাম নাগরাজ, আর আমার মনির সাহায্যে তোমাদের সাহায্য করব। এই বলে নাগরাজ তার জাদু দিয়ে অনেক সোনার মোহর প্রকট করে। আর টুনি সেগুলো বিক্রি করে দুই সন্তানকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।